মানে এটার থেকে ভালো কথা তো আর কিছু হতেই পারে না, জাস্ট নাথিং লাইক হ্যাঁ, ইট। মেয়েদের কাছে এটা যে great। হ্যাঁ, মেয়েদের কাছে তো ভীষণ, এবং ছেলেদের ক্ষেত্রেও বটে, কারণ কারুরই মাথার চুল পড়ে যাক, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, নারী উভয়ের পুরুষ ক্ষেত্রেই সবাই খুব খুব সবাই সমস্যা। সবাই আমরা চাই যে আমাদের মাথার চুলগুলো ঠিকঠাক থাকুক, কিন্তু সেটা হোমিওপ্যাথিতে সারবে যখন বলছে, সেটা নিশ্চয়ই ভালো। ওভার দ্য কাউন্টারে গিয়ে ওষুধ খেলে হবে না, কিছুটা হবে হয়তো, কিন্তু পুরোপুরি সারলাম না, তখন হোমিওপ্যাথির ডোজ দিয়ে দিলাম, মানে দিলে হবে না। রোগীদের ক্ষেত্রে এটাই ভুল যে ইনস্ট্যান্ট অ্যাকশন চাইছে, এবং পরবর্তী নিজে ক্ষেত্রে যে হোমিওপ্যাথির ক্ষেত্রে যেটা মেন কথা, যে পরবর্তীতে ডাক্তারবাবু আর চিকিৎসা করাতে হবে কিনা সেটা জিজ্ঞেস করছে না। নমস্কার, আনকাট আড্ডার সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে আড্ডা দিই বিভিন্ন বিষয় এবং আপনারা মতামত দেন। আজকে আমরা আড্ডা দেব বা আলোচনা করব স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে। আমার সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর মল্লিকা সামন্ত। নমস্কার। মল্লিকাদি, নমস্কার আপনাকে। আমি আপনি বলছি না, কারণ মল্লিকাদি আমার দীর্ঘদিনের পরিচিত, আমি মল্লিকাদিকে তুমি বলেই কথা বলছি। মল্লিকাদি সাধারণ সমস্যা থেকে শুরু করে স্ত্রী রোগ, চর্মরোগ বা বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট করে থাকেন এবং যথেষ্ট সফল একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আমি মল্লিকাদির কাছে প্রথমেই যেই প্রশ্নটা করব, মল্লিকাদি, হোমিওপ্যাথি ঠিক কিভাবে মানুষের ওপর কাজ করে, আমরা কিছু সাধারণ জ্ঞান নিয়ে প্রথমে শুরু করি। কিভাবে মানুষের ওপর কাজ করে? হোমিওপ্যাথি কথাটার মানেই হচ্ছে সিমিলার। হোমিওজ মিন্স সিমিলার, প্যাথোস মিন্স প্যাথিস। হোমিওপ্যাথি হচ্ছে সেইভাবেই কাজ করে যেটা যে ওষুধটা মানুষের ওপর প্রয়োগ করে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে ওষুধটাকে তৈরি করি, সেটা কোনো মানুষের উপরেই প্রয়োগ করে তৈরি করা হয়। সেই মানুষের উপর যা যা সিমটম দেয় সেই অনুযায়ী আমাদের মেট্রিয়া মেডিকা নামক একটি বই আছে, সেখানে লিখিত থাকে। আমরা যখন কোনো পেশেন্ট আসে, আমরা অনেক সময় অনেক প্রশ্ন করি পেশেন্টকে, রোগের সিমটম ছাড়াও, সেগুলোই আমাদের ওষুধ সিলেকশনে সাহায্য করে। সুতরাং হোমিওপ্যাথি কাজ করে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার এই পদ্ধতিতে। সুতরাং সিমিলার যে ওষুধ সিমিলার সিমটম তৈরি করে রোগীর দেহে, এবং রোগীর যে অসুস্থতা আছে তার থেকে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিয়ে তখনই সেই রোগটাকে, যে কোনো দুর্বল জিনিস দেহ থেকে বেরিয়ে গিয়ে সবলটাকে থাকে, যেহেতু পাওয়ারটা আমাদের ওষুধের পাওয়ারটা আমাদের হাতে থাকে, তাই কিছুদিন অ্যাকশান করার পর সেই ওষুধটা আস্তে আস্তে দেহ থেকে রোগটাকে তাড়িয়ে দিয়ে নিজেও ঠিক হয়ে যায়। আচ্ছা, হোমিওপ্যাথি কি পার্টিকুলার কোনো রোগের চিকিৎসা করছে, নাকি সব ধরনের রোগের? সব ধরনের রোগেরই চিকিৎসা করছে, কিন্তু সার্জারি যেখানে নিডেড হয় সেখানে আমরা সার্জারিকে, আমাদের হোমিওপ্যাথিতে সার্জারি বলা আছে, একটা লিমিটেশন আছে, যেখানে সার্জারি নিডেড সেখানে সার্জারি করতে হবে। যেমন ধরো পা ভেঙে গেছে, তো সেখানে তো শুধু ওষুধ দিয়ে আমি পাটাকে ঠিক করতে পারবো না, আমাকে তো তাকে আগে সার্জারি করে ঠিক করতে হবে। কিন্তু তারপরে যে ওষুধগুলো দেওয়া হয়, অ্যালোপ্যাথিতে মোটামুটি তোমার পেন কিলার বা ওই জাতীয় কিছু ক্যালসিয়ামের ওষুধ দেন, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই তারপরে কিন্তু কিছু ওষুধ আছে যেগুলো রুগীকে হেল্প করতে সাহায্য করবে, মানে তাড়াতাড়ি হিল হয়ে যাবে। তাড়াতাড়ি হিল হবে, তাড়াতাড়ি। অনেক বয়স্কের ক্ষেত্রে হাড় জুড়তে দেরি লাগে, কিন্তু এই ওষুধগুলো খেলে সেগুলো অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে মানে যায়। হোমিওপ্যাথিতে সেটা বলছো। হোমিওপ্যাথিতে আচ্ছা, হোমিওপ্যাথির একটা আমাদের সাধারণ ধারণা আছে যে সে ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি হোমিওপ্যাথি তো অনেক দিন সময় নেবে, ভীষণ ধীরে, আদৌ কাজ করবে কিনা তার নেই ঠিক। মানে আবার অনেক সময় একটা ছুত মার্গতা আছে, এই বাবা হোমিওপ্যাথি করতে গেছে, এরকমও বলে। এই বিষয়ে তোমার মানে কি মতামত? ধীরে সেটা কাজ দেখো, করে? যার নলেজ নেই সে তো অনেক কথাই বলবে, কিন্তু আগে গিয়ে তো আমায় দেখতে হবে। হোমিওপ্যাথি যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেখানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে, ব্লাড প্রেশারের ক্ষেত্রে, থাইরয়েডের ক্ষেত্রে তো দীর্ঘদিন ওষুধ খেতে হয়। এই জ্বর, সর্দি, কাশি যে সাধারণ অসুখগুলো, সেই অসুখগুলোর জন্য কি ওষুধ বাড়িতে রাখা দরকার? মানে কি কি জ্বর, ওষুধ থাকা সর্দি, দরকার? কাশি নয়, যে কোনো কতগুলো এমার্জেন্সি মেডিসিন সবসময় বাড়িতে রাখতে হয়, সেটা যেমন অ্যালোপ্যাথির ক্ষেত্রে তেমন হোমিওপ্যাথির ক্ষেত্রেও। কারণ আমাদের ডাক্তারের কাছে যেতে 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 বা তার সঙ্গে মিট করতে করতে যে সময়টা লাগবে, তার মধ্যে আমরা যাতে রিকভার, মানে কিছুটা এগিয়ে যদি কিওর হয়ে যায় তো খুব ভালো, কারণ অ্যাকিউট কেস কিওর হতেই পারে কোনো সেরাম মেডিসিন যদি সিলেকশন হয়ে যায়।
না হলে কিছুটা এগিয়ে থাকলো, ডাক্তারের কাছে যাওয়া অবধি কিছুটা ভালো থাকা গেল। মানে কি ওষুধ সাজেস্ট করছো রাখা যেমন দরকার? ধরো জ্বর সর্দি কাশির জন্য বা এমনি একটা ওষুধ তো সবসময় সব ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে অ্যাকোনাইট। যে কোনো মেন্টাল টেনশনে পড়ে গেছো বা হঠাৎ করে কিছু হলো যেটার কোনো কারণ তুমি জানো না, হঠাৎ করেই হয়ে গেল, তখন একটা অ্যাকোনাইট অনেক কিছুকে, আমাদের একটা ওষুধ অনেক কিছুর ওপর দিয়ে যায়, মেন্টাল থেকে শুরু করে শারীরিক। তুমি কার্বোভেজ মানে যে শুধু তুমি বলবে যে এটা হজম। গ্যাস অম্বলের ক্ষেত্রেই কাজ করছে তা নয়। ওষুধটাকে যদি বললাম এক্ষুনি, যে কোনো ওষুধ একজন মানুষকে খাইয়ে, নর্মালি খাইয়ে তার উপর প্রিভেন্ট করা হয় যা যা দেয়। এবার সে মাথায় মেন্টাল, ধরো ক্লামজিনেস আসছে একটা, তোমার ক্লস্ট্রোফোবিয়া যাকে বলে, খুব একটা দম বন্ধ করা পরিবেশ, সেগুলোও কিন্তু কার্বোভেজে যায়। আচ্ছা। যদি তার সিলেকশন অনুযায়ী আসে, তাহলে কি বললাম, মেন্টাল দিকটাও দেখছে। আমরা কিন্তু সবাই সাধারণত জানি কি যে গ্যাস অম্বল হলেই আমরা কার্বোভেজ খাবো না। কার্বোভেজ শুধু নয়, এনি মেডিসিন, এই অ্যাকোনাইটটা কেন বলি, যে কোনো ক্ষেত্রে প্রাইমারি সাপোর্টটা দেয়। এটা ডাক্তারের চেম্বারে থাকার থেকে মানুষের বাড়িতে থাকা অনেক বেশি দরকার, কারণ সেটা ডাক্তারের চেম্বারে যেতে অ্যাকোনাইট স্টেজ কভার করে যায়। কিন্তু বাড়িতে থাকলে যে কোনো প্রবলেম, তুমি হঠাৎ মানসিক অসুস্থ কেউ একটা, হয়তো ধরো হার্ট অ্যাটাক জাতীয় কোনো একটা এতে পড়ে গেছে, তুমি মুখে তো একটা দিয়ে দাও, সে হোমিওপ্যাথির ওষুধের তো কোনো সাইড এফেক্ট নেই, কোনো সাইড এফেক্ট করবে না তোমাকে। এফেক্ট আমার মনে হয় করলেও করতে পারে, কারণ সেই সঙ্গে সঙ্গে কি কারণ না কারণ জানা নেই। এই অ্যাকোনাইটটা যে কোনো ক্ষেত্রে প্রাইমারি স্টেজে পাওয়ার তো ওই 30-200 বেশি তো রাখা ঘরে উচিত না, কোনো ওষুধই হায়ার পোটেন্সিতে রাখা উচিত নয়, 36-200 এর মধ্যেই বাড়িতে রাখা উচিত। আচ্ছা। কার্বোভেজ রাখলে একটু, নাক্স রাখলে একটু, যে কোনো জায়গায় একটু ওভার ইটিং হয়ে গেছে বা খাওয়া দাওয়ায় মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, একটু খেতেই পারো, সেটাতে নাক্স খাওয়া দরকার। হ্যাঁ। আর জ্বর সর্দি কাশি এক্ষেত্রে সিজনাল অনুযায়ী অনেক কিছু হয়, তার মধ্যেই নাক দিয়ে জল পড়ছে, হঠাৎ করে কোনো কারণ ছাড়া শুরু হয়ে গেল, অ্যাকোনাইট দিয়ে দাও। অ্যাকোনাইট দিয়ে তারপরে তোমার যদি মনে হয় একটু রাস্টক্স দিয়ে একটু ব্রায়ানিয়া দিয়ে, আচ্ছা তারপরে সারলো না, তখন নিয়ে গিয়ে ডাক্তারের কাছে দেখাও। আচ্ছা, মানে ইমিডিয়েট অ্যাকশন করবে এরা। হ্যাঁ, আচ্ছা। এই যে আর একটা প্রশ্ন হচ্ছে যে বিশেষ করে এখন খাদ্যাভ্যাস বা বিভিন্ন কিছুর জন্যই বা মানে এই অ্যাংজাইটির জন্য অ্যাসিড গ্যাস, এই সমস্ত রাত্রি জেগে কাজ করা, এখন তো আইটি সেক্টর মানেই রাত্রি জেগে কাজ করা, সেই জন্য এই জিনিসগুলো তাদের আসছেই না। আচ্ছা, দীর্ঘদিন কোনো মানুষের ধরো এই ধরনের প্রবলেম রয়েছে, কিছুতেই সারছে না, সকালবেলা উঠে একটা গ্যাসের মেডিসিন নেয়, আবার বিকেলবেলার দিকে তার আবার একটা চোয়া ঢেকুর ওঠে, সেটা কারণ আছে, সে দেখো তার লাইফস্টাইল ঠিক নেই, সে ঠিক টাইমে, এবার দেখো লাইফস্টাইল কারেকশন তো নিজেকেই করতে হবে, নিজের বুঝে। ওটা তো ডাক্তারে বললেও হবে, তুমি যদি খালি পেটে দীর্ঘক্ষণ থাকো তাহলে গ্যাস্ট্রিক আলসার কে আটকাবে তোমাকে? আর গ্যাস্ট্রিক আলসার যদি হয়ে যায়, সেটাকে তো দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টে সেই আলসারটাকে আমি সারাতে হবে, তারপরে সঙ্গে সঙ্গে আমার খাদ্যাভ্যাসেরও পরিবর্তন করতে হবে। অনেকক্ষণ খালি পেটে থাকলে কারোর ক্ষমতা নেই, সে অ্যালোপ্যাথি কি হোমিওপ্যাথি কি যাই বলো না কেন, গ্যাস্ট্রাইটিস পেন এগুলো কমাতে পারবে, অ্যাসিডিটি তার হবেই। সেই কারণে লাইফস্টাইল কারেকশন তো বাবু করতেই হবে। মানে লাইফস্টাইল কারেকশনের সাথে সাথে হোমিওপ্যাথি যদি টানা খাও তাহলে অবশ্যই ঠিক সম্পূর্ণ কিউরেবল এটা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে সাধারণ সমস্যাই ধরছি, সেটা খুবই আজকাল হয় এবং আমারও অনেক সময় হয়, তোমাকে তার জন্য আমি মানে ফোনও করি, যে ভীষণ ঘুমের প্রবলেম হয় বা একটা অস্থিরতা, খুব টেনশন থাকে যখন একটা কোনো প্রোগ্রাম বা কোনো কাজ তখন থাকে, কিন্তু এমনিও আদারওয়াইজ মানুষের খুব ঘুমের ইদানিং সমস্যা দেখা দিচ্ছে, যে ঘুমটা আসতে দেরি হচ্ছে বা তখন পরের দিন সকালে উঠতে দেরি হয় বা সারা রাত জেগে থাকে, এরকম প্রচুর মানুষ আছে, তাদের ক্ষেত্রে সারা রাত জেগে থাকলে তো প্রবলেম আসবে। এবং তো এখন আমরা সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত না, একটু শুতে যাওয়ার সময় দেখি ওটাতে কি দেখেছিলাম, চট করে একটা নেশায় যদি তুমি একটা জিনিস দেখতে থাকো, সঙ্গে সঙ্গে দেখবে আর একটা জিনিস তোমাকে অ্যাট্রাক্ট করছে, ফেসবুকই বলো, হোয়াটসঅ্যাপই বলো বা কিছু বলো, এগুলো দেখতে, এইটাই তো তোমাকে খানিকটা লিঙ্গারিং করে দিল। প্লাস ওইগুলোর যে এফেক্ট, এগুলোও মাথার উপর একটা কাজ করছে, এটা আমরা বুঝতে পারছি না। সব সময় এখন বলা হচ্ছে যে এটাকে হাতে, মানে অন্তত শুতে যাওয়ার সময় মাথার থেকে অনেকটা দূরে রেখে শুতে যাও,
কিন্তু তার তা কারণ সত্ত্বেও ray অনেকের effect। কিন্তু ঘুমের সমস্যা থাকে, যদি মোবাইল নাও দেখে সেটা তাহলে কি খানিকটা সেটা জেনেটিক্যাল হোমিওপ্যাথি? ওয়েতে আসতে পারে, অনেকের হয়তো জেনেটিক্সেই আছে, বাবা মায়েরও ঘুমের একটা সমস্যা ছিল, সেক্ষেত্রে আমাদের নার্ভটাকে শুধ রেখে একটা টাইম মেনটেন করে শুতে যাওয়া, এগুলো আমাদের করতেই হবে। হ্যাঁ, তুমি আজকে হবে না, কালকে হবে না, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনে ঠিক একটা ঘুমের একটা এসে যায়। তোমার তো সাইকেলটাই হয়তো নষ্ট হয়ে গেছে, তুমি শোইনি দীর্ঘদিন রাত্রিবেলা 2টোর আগে, ঘুমাওনি, তাহলে তোমার সাইকেলটাই নষ্ট হয়ে গেছে। সেই সাইকেলটাকে আনতে গেলে 11টায় আনতে গেলে তাকে তো 11টায় তুমি শুয়ে শুয়ে তাকে বোঝাতে হবে সাইকেলকে যে আমি 11টাতেই শুচ্ছি এখন। হুম হুম হুম। সেই জিনিসটা এলে এরপরে খানিকটা তো মেন্টাল কামনেস এর জন্য একটু ওষুধ সাপোর্ট দিতেই হয়। কারণ আচ্ছা। ঘুমের ওষুধ তো হোমিওপ্যাথিতে সেইভাবে কোনো হয় না, নার্ভের সুদিং এফেক্টের জন্য যেগুলো সেগুলোই আমরা দিয়ে ঠিক করার চেষ্টা করি। আর অ্যালোপ্যাথিতে তো জানো দিলেই ওটা অ্যাডিকশান, দীর্ঘদিন খেলে মেমারি লস করবে, কিডনি এফেক্ট একটা করবে। কিডনি তোমার একটা কি বলবো, গ্যাস্ট্রাল প্রস্টেটের একটা প্রবলেম, তুমি দেখবে হয়তো কাঁপছো, একটা পার্কিনসনিজম এসে যাচ্ছে, দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেলে এসব হবেই, নিউরালজিক একটা প্রবলেম এসে যাবে। সেই জন্য চেষ্টা করা উচিত, যারা এখন সবাই শিক্ষিত, সবাই সিনসিয়ার, সবাই সব কিছু বোঝে, সচেতন। সচেতন, সেই জন্যে যতটা সম্ভব নিজে থেকে লাইফস্টাইল কারেকশন করে ঘুমোতে যাবে, না হলে না পারলে একটু হোমিওপ্যাথি সাপোর্টিভ মেডিসিন হিসেবে কিছু নিলে নেবে। আচ্ছা, হোমিওপ্যাথি তো সবসময় মানে খালি পেটে বা কিছু না খেয়ে ওরকম খেতে হয়, এরকম কি কোনো নিয়ম আছে? সেরকম খালি পেটে খাওয়ার কারণই হচ্ছে এত মাইল্ড মেডিসিনটা, যেটা কাজ করতে গেলে তাকে একটু জায়গা দিতে হয়। তুমি হয় হেভি পেঁয়াজ রসুন সব কিছু খেয়ে নিয়েছো, পেট ভর্তি খাবার, সেই খাবারটাকে হজম করবে না। যদিও হোমিওপ্যাথি ওষুধ কাজ করে ডাইনামিক্যালি, একদম যত কম মেডিসিন তত বেশি কাজ, যত আমাদের পাওয়ার বেশি হলে মেডিসিনটা অনেক কম, তুলনামূলকভাবে মেডিসিনটা অনেক, মানে এগুলো একদম অ্যাটমিক লেভেলে গিয়ে কাজ করে, বুঝেছো? আচ্ছা, কম পরিমাণে নিতে হয়। কম পরিমাণে থাকে। তোমাকে যখন আচ্ছা। আমি 1000 ওষুধ একটা প্রেসক্রাইব করবো, তার মানে মেডিসিনাল পরিমাণ ভীষণ কম, আচ্ছা। ওটা একদম অ্যাটমিক বলি না, দেখবে বেশিরভাগ হোমিওপ্যাথি ডাক্তার বলে জিভটা তুলুন, জিভের তলায় দিয়ে দেবো ওষুধটা। তার কারণ হচ্ছে ওখান থেকেই ওষুধটা একেবারে ডাইরেক্টলি নার্ভাস সিস্টেমে গিয়ে কাজ করবে, আচ্ছা। অ্যাকশন অনেক ভালো হবে। এই কারণেই আগেকার দিনেও তো বলতো অনেক কিছু খাবে না, কিছু না, আমরা এখন আর বলি না, কারণ এখন মানুষ খাই কম, তারপরে সময় হয় না। আমি সবসময় বলি খাওয়া দাওয়ার 1/2 ঘন্টা আগে অথবা 1/2 ঘন্টা পরে খেলেই ওষুধটা হবে, আচ্ছা, একটু খালি পেটে। মানে মুখের মুখ গহ্বরটা হ্যাঁ, অন্তত বেশ মুখো কিছু। গহ্বরটা আর একটা কথা, তুমি কিছু এমন একটা কিছু খেলে সেটা হয়তো খুব স্মেলিং যুক্ত নয়, তাহলেও আমরা কিছু খাবার খেলে মুখে একটা সুন্দর স্মেল বা খারাপ স্মেল কিছু একটা থাকে, তো সেই স্মেলটা ওই হালকা হোমিওপ্যাথি ওষুধকে নষ্ট করে দিতে পারে, তোমার ওষুধটা অ্যাকশানই করবে না, যার জন্য একটু পরে গিয়ে খাওয়া বা মুখটা একটু জল দিয়ে প্লেন ওয়াটারে ধুয়ে তারপরে ওষুধটা খাওয়া। আচ্ছা, হোমিওপ্যাথি তো গ্লোবিউলস বা ওই যেটা দানাগুলো দেওয়া হয়, হ্যাঁ, লিকুইড। আর না হলে লিকুইড ওষুধ, হ্যাঁ, দুটোর একই ওটা একই একটা effect? ভেহিকেল বলি আমরা, ওর মাধ্যমে ওষুধটা যায়। সাধারণ তোমাকে যেটা আমি ওয়াটারে দেবো, ধরো একটা শিশিতে ওষুধ দিচ্ছি, ওয়াটার অ্যালকোহল, তার মধ্যে আমি 2 ফোঁটা দিয়ে দিলাম, ওষুধ কিন্তু আমার 2 ফোঁটা পড়লো, ওষুধ 2 ফোঁটা, কিন্তু তোমার ওই ভেহিকেল মানে তুমি একটা সাবস্টেন্সের মাধ্যমে জিনিসটা খাচ্ছ। তোমাকে তুমি ডাইরেক্টলি যদি ডেলি 2 ফোঁটা 2 ফোঁটা করে, সেটা অনেক বেশি মেডিসিন হয়ে যাচ্ছে, বেশি মেডিসিন বেশি কাজ করবে এরকম ভাবার কোনো কারণই নেই। আচ্ছা আচ্ছা। অনেকেই দেখবে আমাদের পেতা, তোমরাও বলো যে কি করবে দিদি এতখানি শরীর, এই 2 ফোঁটা ওষুধ খেলে কি ঠিক, হবে, ঠিক, ঠিক। কিন্তু এটাই অনেক ভালো কাজ করবে, ভাবার কোনো কারণ, যত কম মেডিসিন তত হোমিওপ্যাথিতে বেশি পাওয়ার। হ্যাঁ, এটা আমার অভিজ্ঞতাই তোমার কাছে আছে। যখন পায়ের সেই সমস্যাটা হয়েছিল তখন অনেক ডাক্তার দেখে কিছু ফল হয়নি, তখন ওই ছোট ছোট 2-3টে দানার ভরসা করতে পারছিলাম না প্রথমে, তখন মনে হচ্ছিল যে কেউই পারে না, তুমি বলে এইটুকু না, দানায় কি হ্যাঁ, হবে, এত ওষুধ আজকে খেয়ে তুমি হয়নি। এই এই ব্যাপারগুলো শুনছো বা বুঝছো একটা কারণে, কারণ তুমি ভীষণভাবে উপকৃত হয়েছো, হ্যাঁ হ্যাঁ, তোমার যে সুন্দর একটা প্রফেশন আছে সেটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছিলে, সেইখানে তুমি হ্যাঁ। যেতে পেরেছো, আজকেও হ্যাঁ, সেই মানে জায়গাটা আমি দাঁড়াতে পেরেছি, সে মানে দাঁড়াতেই পারছিলাম না, নাচ করাতে সেখানে দূরের দাঁড়িয়ে কথা। হ্যাঁ। নাচ করতে পারছো, এটা আমারও একটা গ্রেট প্রাপ্তি তোমার। থ্যাংক ইউ। আমাদের মহিলাদের ক্ষেত্রে ভীষণভাবে কিছু কিছু সমস্যা থাকে যেগুলো আমরা ঠিকমতো এক্সপ্লেনও করতে পারি না, বা বিশেষ করে যারা একটু টিনেজ হয় বা তারাও ঠিকমতো এক্সপ্লেন করতে পারে না। তা
কিংবা অনেক সময় বড়দেরও ক্ষেত্রে কিছু কিছু সমস্যা মহিলাদের থাকে, সেই নিয়ে আমরা আজকে এই সেগমেন্টটা স্ত্রী রোগের ওপরে যে হোমিওপ্যাথি কাজ করছে তার উপরে কথা বলবো। প্রথম কথা বলি যে যে ইরেগুলার পিরিয়ড, যে অনিয়মিত যে ঋতুস্রাব হচ্ছে, সেইটার কি উপায় আর কেন হচ্ছে সেটা বলে বেশিরভাগ তোমার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কি বলতো, মানে লাইফস্টাইল ডিসঅর্ডার হিসেবে পিসিওডি এসে যাচ্ছে। পিসিওডি এত বাচ্চা 13, 14, 15 বছরের মেয়েদের মধ্যেও দেখা যাচ্ছে। মেন কারণ এখন ইরেগুলার ব্লিডিংয়ের এই একটাই হয়ে গেছে। আদারওয়াইজ অনেক কারণ থাকতে পারে, জেনেটিক্যাল থাকতে পারে, হরমোনাল আদারওয়াইজ হরমোনের কোনো প্রবলেমে থাকতে পারে। কিন্তু এখন আমাদের প্র্যাকটিস লাইফে আমরা যেটা দেখছি সেটা বেশিরভাগ আসছে পিসিওডি থেকে। তারপরেও আর একটা কথা, এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টকে লোকজন বুঝতে পারে না। আজকে পিসিওডি থেকে আমার কাছে কমপ্লেন নিয়ে এলো যে আমার মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে না আজ 3 মাস। ঠিক আছে, ওষুধ দিয়ে আমার প্রাইমারি কাজ হচ্ছে তোমার মেনস্ট্রুয়াল ব্লিডিংটাকে স্টার্ট করে দেওয়া। যেই স্টার্ট হয়ে গেল লোকজন চিকিৎসা ভুলে গিয়ে বাড়ি চলে গেল, আর প্রেসক্রিপশন দিলে কি হয়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী নেক্সট আবার যখন মেনস্ট্রুয়েশন আটকে গেল আবার সেই প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ খেয়ে নিল। দিস ইজ নট দ্য প্রসিডিওর। পিসিওডি ভবিষ্যতে গিয়ে বাচ্চা কাচ্চা আসবে না। হ্যাঁ, একটা বন্ধ্যাত্ব, ইম্পোটেন্সির ওয়ান অফ দ্য কজ পিসিওডি হয়ে যাবে। সেই জন্যে যেটা করা দরকার, মেনস্ট্রুয়েশন চালু হলো মানে আমি রোগ থেকে মুক্ত হলাম না, আচ্ছা। আমাকে এরপরে দেখিয়ে কন্টিনিউয়েশনের দরকার। এটা আমি 50-60% পেশেন্টকে বোঝাতে পারি না। যেই হয়ে গেল ওরা ভাবলো আমি কিওর হয়ে গেছি। আবার যখন অনিয়মিত হবে তখন আসবে। তখন ওই বললাম হয় আসবে আমার কাছে আসুক বা আদারওয়াইজ কারোর কাছে যাবে, সেও হয়তো বলবে, কিন্তু সেটা অনুযায়ী চলা তো সেটা নিজেকে নিতে হবে। পেশেন্ট যদি নিজে না নেয় তাহলে ওই আবার সেম সমস্যা হবে, ভবিষ্যতে গিয়ে কি হবে আমিও জানি না। আর তারপরে পিসিওডির আরও একটা কারণ হচ্ছে এত জাঙ্ক ফুডের মানুষের প্রতি মানুষের বেড়ে গেছে। এই একটাই কারণ, এত ওবেসিটি এসে যাচ্ছে অল্প বয়সে। এসব কারণেই এটা হচ্ছে, এটা একদম লাইফস্টাইল ডিসঅর্ডার। এর সঙ্গে তুমি যদি রেগুলার ব্যায়াম বা এই জাতীয় মানে স্কিপিং, রানিং, এই টাইপের হেভি এক্সারসাইজ বা জিমে গিয়ে ভালো করে এক্সারসাইজ না করো, পিসিওডি সারানো খুব ডিফিকাল্ট। না, অনেক সময় আমাদের নাচের স্কুলেও আমরা দেখি যে অনেক মেয়েদেরই এই ধরনের ইরেগুলার পিরিয়ডের সমস্যা আছে এবং সিস্টের সমস্যা আছে, হরমোনাল ডিসঅর্ডার আছে। পিসিওডি ওয়ান অফ দ্য টাইপ অফ সিস্ট। হ্যাঁ, তাহলে সেইটা তারা তো নিয়মিত নাচের মধ্যে থাকে, তাও তাদের হয়। এটা কিসের জন্য হয় বলে মনে হয়? ওই তো একটা টাইমে হয়ে গেছে ভীষণ জাঙ্ক ফুড খাওয়ার ফলে ওটা তৈরি হয়। এই কারণেই তো আমি বললাম সব কিছুর পরও একটু রেগুলার ট্রিটমেন্ট, একটু ডায়াগনোসিসের ব্যাপার আছে। অনেক হরমোনাল মানে হরমোনাল এগুলো তোমার কি বলবো, হরমোনাল জাজমেন্টগুলো মানে কি কন্ডিশনে আছে সেইগুলো দেখতে হবে। না পরীক্ষা করে এক্সামিনেশন করিয়ে তো সেগুলো বলা যাবে না। সমস্ত কি হরমোন তার কোন স্টেজে আছে, কিভাবে আছে সেটা জানতে হবে। প্লাস তোমার কতটা কি পরিমাণে, অনেক যদি থাকে শুধু কি আর এক্সারসাইজ করলে হবে, তার সঙ্গে তো ওষুধও খেতে। তার মানে এটা আমরা যখন ধরো এই ধরনের অসুবিধার মধ্যে পড়ে কোনো মেয়ে, তখন তারা তো অ্যালোপ্যাথির কাছেই ম্যাক্সিমাম যায়। তা তারা তো অসংখ্য টেস্ট, এখন তো অ্যালোপ্যাথির ডাক্তার দেখানো মানে তো টেস্ট করবেই। তা তোমরা কি এই ধরনের টেস্ট করতে বলো? এতগুলো টেস্ট কি লাগে নাকি পার্টিকুলার একটা? আমাদের খুব যদি সত্যি কথা বলি, টেস্ট তো নিঃসন্দেহে লাগে। সেক্ষেত্রে ওই যে বললাম, ধরো গ্যাস্ট্রিক আলসার, যদি গ্যাস্ট্রিক আলসার থাকে তাকে তো আমি হাজার একটা খাবার দাবার বারণ করবো। সেই ক্ষেত্রে কেন তুমি শুনবে উইদাউট এছাড়া, মানে তোমার কাছে একটা হাতে প্রমাণ না থাকলে তুমি তো সেটা শুনবে না। সেই জন্য এগুলো করাতে হয়। কি এবার সব ক্ষেত্রেই একটা এই পিসিওডি বলো, যদি না করি সত্যি তার ভেতরে হয়তো কিছু নেই, আমি বলে দিলাম পিসিওডি আছে, সেটাও তো আজকের জমানায় সেটা ঠিক নয়। সেই কারণে তোমাকে প্রমাণটা হাতে নিয়ে আসতেই হবে। প্রমাণটা হাতে নিয়ে আসার জন্যেই কিছু কিছু টেস্ট করাই। তবে এটা তো ঘটনা, অ্যালোপ্যাথি ডাক্তাররা তো এখন, আমি কারোর সম্বন্ধে কিছু বলতে চাইছি না, কিন্তু ওনারা তো নিজেদের মস্তিষ্ক বলে যে একটা জিনিস আছে সেটাকে প্রয়োগই করেন না। হ্যাঁ, সব ক্ষেত্রেই টেস্ট নির্ভর হয়ে গেছে। আমাদের ক্ষেত্রে অতটা লাগে না। আমাদের বললাম মেডিসিনটা, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান নিজে একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, তা সত্ত্বেও তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছেন। হোমিওপ্যাথি প্রত্যেকটা ওষুধ আবিষ্কার করে নিজের ওপর এবং কোনো মানুষের ওপরই ওটা প্রমাণ করেছেন। যা যা সিমটম দিয়েছে, আমি তোমাকে একটা কথাই বললাম, পিসিওডি হোক আর যাই হোক,
রোগের এক একটা সিমটম থাকবে, কিন্তু ওই আমরা দেখো জিজ্ঞেস করি, হ্যাঁ গো তুমি জল কতটা খাচ্ছ, তোমার আর অন্য কোন প্রবলেম আছে, সেগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট করে এই একটা ওষুধ যে অনেক সিমটম দেয়, সেই আমাদের বলে রেপার্টারাইজেশন, 10টা তোমার সিমটমকে নিয়ে আমি একটা ওষুধ সিলেক্ট করব, যেটা তোমার হয়তো খুব কমন ওষুধ কিন্তু তোমার ক্ষেত্রে সিলেক্টেড হয়ে গেল। আমাদের যতটা না ডায়াগনস্টিক নির্ভর তত case history লাগে। কেস হিস্ট্রিটা আমাদের ক্ষেত্রে খুব দরকার। তোমার জেনেটিক্যালি তোমার কি প্রবলেম আছে, তোমার ছোটোবেলায় ধরো টিউবারকুলোসিস বা এই জাতীয় ওষুধ আমরা দেখবে জিজ্ঞেস করি ছোটোবেলায় কী হয়েছিল আপনার কোনো বড় অসুখ করেছিল, সেই অনুযায়ী আমরা ওষুধ দেবো, পরবর্তী ক্ষেত্রে গিয়ে সেই ওষুধগুলো প্রয়োগ হবে। প্রথমে তো অ্যাকিউটনেস নিয়ে যেটা নিয়ে আসবে সেটা ট্রিটমেন্ট করে ছেড়ে দেবো, তারপরে সেটাকে সারাতে গেলে মাসমেটিক ট্রিটমেন্ট করতে হবে। এইভাবে তোমাকে জিজ্ঞেস করে তোমার জেনেটিক কোনো ইস্যু থাকলে, তোমার ছোটোবেলা থেকে কোনো এরকম বড় ধরনের অসুখ থাকলে সেইগুলোর বেসিসে ট্রিটমেন্ট হবে। মহিলাদের সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথাই মাথায় আসে, যদিও এই প্রশ্নটা করব ভাবিনি, তাও মনে এলো বলছি যে বিয়ের পরে সন্তান হচ্ছে না, এইরকম ইনফার্টিলিটির সমস্যা আছে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি কি কাজ করে? ইনফার্টিলিটির সমস্যা তো অনেক কারণে হয়, এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেন্টাল একটা কন্ডিশন থাকে, সেইটাকে যদি বুঝে নিয়ে সেটাই যদি শুধু কারণ হয়, অনেক ক্ষেত্রেই দেখবে অনেকে টেনশানে থাকে, অনেক মেন্টাল অ্যাডজাস্টমেন্টের অভাব থাকে, অনেক কিছু কারণে সব কিছু কিন্তু স্পার্ম কাউন্ট কম বা ওভুলেশন হচ্ছে না সেগুলোর উপর ডিপেন্ড করে হয় না। হ্যাঁ, তো খুব যদি স্পার্ম কাউন্ট কম হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে স্পার্ম কাউন্ট কমানো একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা বললাম যে তোমার আদারওয়াইজ যা আছে সেই দেখে আমাদের ট্রিটমেন্ট হবে। আমরা অ্যালোপ্যাথির সাথে সাথে হোমিওপ্যাথি ট্রিটমেন্টকেও আমরা করি। সেই ক্ষেত্রে কোনো গাইনোকোলজিস্ট যদি বলে হ্যাঁ আমার ওনাদের আছেও সম্ভবত স্পার্ম কাউন্ট বাড়াবার জন্য কোনো স্পেসিফিক ওষুধ, সেই খাক সঙ্গে সে হোমিওপ্যাথি করুক, কারণ হোমিওপ্যাথির ট্রিটমেন্ট প্রসিডিওরটা টোটালি আলাদা। আমরা তো এফেক্টটা চাই, আমরা তো চাই যে কাজটা হোক, সেটা কি ওয়েতে হলো সেটা। এই ক্ষেত্রে হোমিওপ্যাথি খুবই সাপোর্ট করে বটে, কিন্তু আমি এই ক্ষেত্রে, কারণ স্পার্ম কাউন্ট খুব কম হলে বাড়াতে যে সময়টা লেগে যায়, এখন আমাদের সব লেট ম্যারেজ, সেক্ষেত্রে অনেক সময় এসে যাবে। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি কম্বিনেশন ট্রিটমেন্ট করা আমার মনে হয়, আমার ব্যক্তিগত সিদ্ধান্তে সেটাই করা উচিত। মানে এই ধরনের তুমি উদার মানসিকতার পরিচয় দিলে মল্লিকা দি একটা, যে যেহেতু উদার নয়, মানুষের ভালো থাকাটা আমার মোটো হওয়া উচিত। হ্যাঁ, আমি একজন ডাক্তার হিসাবে পেশেন্ট একজন ভালো থাকবে, সুস্থ থাকবে, তার কাজটা হবে, এটাই আমার মোটো। কারণ নর্মালি হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির মধ্যে একটা ভীষণই বিরোধ সম্পর্ক রয়েছে। না, এখন আর বোধহয় সেটা নেই, কেন আমি যে চেম্বারে বসি সেখানে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা পড়ে গেলেন বা ওই বাড়িতে ওয়াইফের এরকম জয়েন্ট পেন হয়েছে বা কিছু, পেন কিলার খেলে তো, আমাদের পেন কিলার খেলে তো সাইড এফেক্ট আছে, আমার কাছে বলে উনি ওষুধ নিয়ে যান। আচ্ছা, হ্যাঁ, সেটার থেকেই বোঝা যায় যে মানুষ এত বায়াসড এখন আর নেই। আচ্ছা, এটা তাহলে ভালো। হ্যাঁ, আমরাও যেমন অ্যাকিউট কেসে হঠাৎ একটা ব্লিডিং হচ্ছে, তুমি পড়ে পা ভেঙে গেছে, তোমার হার্ট অ্যাটাক করেছে, তুমি দেন অ্যান্ড দেয়ার এমার্জেন্সিতে নিয়ে যাও। কারণ হাই ফিভার তুমিও যেন ভাইরাল হয়, আমিও জানি ভাইরাল হয়, হোমিওপ্যাথিও কাজ করবে না, অ্যালোপ্যাথিও কাজ করবে না ওষুধ। তখন কি দরকার? সাপোর্টিভ হিসাবে তোমার ইনফিউশন দরকার, মানে তোমাকে হয় স্যালাইন দিতে হবে, অক্সিজেন দিতে, সেই সাপোর্টিভগুলো তুমি হসপিটাল ছাড়া পাবে কোথায়? তোমাকে তো ভর্তি করতেই হবে, সেই ক্ষেত্রে তো দরকারই অ্যালোপ্যাথি, দরকার নেই। কারোর সঙ্গে বিরোধ থাকা উচিত না, মানুষ ভালো থাকবে সেটাই একটা ডাক্তারের তো সেটাই সবথেকে বড়, সেটাই চাওয়া উচিত। এবার আমি এই মহিলাদের সেগমেন্টের অন্য আর একটা ভীষণ জরুরি প্রশ্নে চলে এসেছি, সেটা হচ্ছে মেনোপজের সময় যে মহিলাদের একটা শারীরিক এবং মানসিক পরিবর্তন আসে, সেইটা কিন্তু একটা মারাত্মক পর্যায়েও চলে যায় অনেক সময়। তা সেক্ষেত্রে কি হোমিওপ্যাথি কাজ করে? হোমিওপ্যাথিক ওষুধ ভীষণ ভালো কাজ করে।
আচ্ছা। এই চারটি, যেটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটাকে আমরা বলি, মানে আমরা না অ্যালোপ্যাথিতে বলে, ওদেরও ওরা অনেক হরমোনাল ওষুধ দিয়ে করে, যেটার হয়তো অনেক সাইড এফেক্ট আছে। প্লাস এই সময় মেনোপজের ক্ষেত্রে এত হরমোনাল উইথড্রয়াল হয়, যার জন্যে সমস্ত অস্টিওপোরোটিক অস্টিও আর্থারাইটিস এই সময় ডেভেলপ করে যায়। যার জন্যে অবশ্যই হোমিওপ্যাথিতে ভীষণ ভালো ভালো ট্রিটমেন্ট আছে, করা উচিত, ভালোও থাকে মানুষজন। আচ্ছা, মানে এই সব বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়া হওয়ার ফলে তো মানসিকভাবেও বিভিন্ন মানসিক এটাকে, বিপর্যয়। হ্যাঁ বললাম, অ্যালোপ্যাথিতে একটা মেডিসিন তো যখন প্রুভ করা হয়েছে তখন তার মেন্টাল সিমটমকেও নেওয়া হয়েছে। মানসিক রোগের ক্ষেত্রেও, মানে ধরো কোনো বাচ্চা খুব ইরিটেবল, সেক্ষেত্রে মা বাবা বুঝতে পারছে না যে কেন এত ক্ষিপ্র। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে মানে তোমার মেন্টাল ওষুধ তো অ্যালোপ্যাথিরা কাউন্সিলিং বলবে, এবং কাউন্সিলিং তো নো ডাউট ভালো, সে তো মায়ের থেকে কে ভালো কাউন্সিলিং করবে, এর থেকে তো আমার মনে হয় না কেউ বাচ্চাকে বুঝে ভালো কাউন্সিলিং করতে পারবে। সে ডাক্তার হয়তো প্রফেশনাল, তার কাছে নিয়ে যেতেই পারে। কিন্তু হোমিওপ্যাথিতে এইগুলোর জন্য খুব ভালো ওষুধ আছে মানসিক প্রবলেম। এই না, যখন মেনোপজের সময় টাইমে যে মানসিক একটা হয়, উদ্বেগ আসে, সেইগুলোকেও বুঝে তার সঙ্গে সেইভাবে ডিলস করে সমস্ত ওষুধ আছে, দেওয়া যেতেই পারে। আচ্ছা, তাতে মানে ফল হ্যাঁ হয়েছে। অবশ্যই ভীষণ ভালো আচ্ছা। ফল হয়। চর্মরোগ মানে স্কিনের ওপরে হোমিওপ্যাথি তো অসম্ভব ভালো কাজ করে। তারও আমি একটা মল্লিকাদির কাছে ভীষণভাবে উপকৃত। আমার ছেলেরই একটা খুব ছোট ছিল তখন, পিঠে একটা এমন দাদের মতো হয়েছে, সেটা এতটাই স্প্রেড করে গেছিল। বহু ডাক্তার এবং চাইল্ড স্পেশালিস্ট সবাইকে তখন দেখিয়েছিলাম, প্রায় 6 মাস আমাকে ভুগতে হয়েছে। তা সেইটা মল্লিকাদির কাছে নিয়ে গেছিলাম, ও তখন 3 বছর বয়স। তখন মল্লিকাদিকে বললাম এটা সারবে কিনা। সত্যি কথা, এত মিরাকেলি মানে সারিয়ে দিয়েছিল মল্লিকাদি, যে আমি মানে সত্যি কৃতজ্ঞ মল্লিকাদির কাছে। আমি সেই আজকে সেগমেন্টটা রাখলাম ওই কারণে যে চর্মরোগের জন্য কিন্তু হোমিওপ্যাথি কাজ করেছে আমার ক্ষেত্রে। তা এই যে এক্সিমা বা সোরিয়াসিস, এই ধরনের যে ভীষণ মারাত্মক রকমের চর্মরোগ রয়েছে, সেটাকে কি করে এক্সিমা তো, এক্সিমা এবং আদারওয়াইজ যে স্কিনের ডিফারেন্ট প্রবলেম আছে, যেগুলোর এত ডিফারেন্ট ওয়েতে হয়তো আমারও নলেজ নেই ডিফারেন্ট নামের, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে আমার হোমিওপ্যাথিক মেডিসিনের নলেজ। ওই যে বললাম যে তার সিমটম দেখে আমি সেটা দিয়ে সেই অসুখটা ভালো করবো। কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে যেটা কথা, সেটা খুব ডিফিকাল্ট, খুব ধৈর্য ধরে পেশেন্টকেও ট্রিটমেন্ট করতে হয়। সেই ধৈর্য ধরা যদি তার মধ্যে থাকে, সে যদি সেই সময় দেয়, আমার মনে হয় সেটাও ঠিক হতে পারে। আচ্ছা। আর এমনি আদারওয়াইজ তো ঠিক হয়। আদারওয়াইজ যে স্কিনের প্রবলেম আছে, ধরো অ্যালার্জিটিক, ওই গরমে ঘেমে গেলে দেখবে অনেকের স্কিনের প্রবলেম আসে, র্যাশেস হয়, র্যাশ হয়, এইগুলো ভীষণ ভালোভাবে হোমিওপ্যাথিতে সারে। সেটা সেটা কি মানে এখন কি তুমি যদি বলে দাও, কেউ যদি সেটা অ্যাপ্লাই করে, সেটা কি ঠিক না, হবে? সেটা সেইভাবে হবে না। এক্ষুনি বললাম যে ওভার দ্য কাউন্টার প্রচুর ওষুধ বিক্রি হচ্ছে, এই স্কিন প্রবলেম বলেই হচ্ছে। হ্যাঁ হয়তো কোনো ক্ষেত্রে সারছেও, কিন্তু এগুলোর ক্ষেত্রে যে কোনো ডাক্তারকে দেখিয়ে, তবে স্কিন ভীষণ সেনসিটিভ জায়গা, একটু দেখিয়ে করাটাই আমার মনে হয় অনেক ভালো হবে। আর এই যে অল্প বয়স যখন মানে টিনেজে ব্রণ অ্যাকনে, এগুলোরও ট্রিটমেন্ট হ্যাঁ আছে হোমিওপ্যাথিতে। ট্রিটমেন্ট আছে। তার প্লাস জন্য এই বয়সকালে দেখবে স্কিনের ওপর একটা কালচে ছোপ পড়ে যায়, যেটাকে ম্যালাজমা বলে। সেই ধরনের অসুখগুলো হোমিওপ্যাথিতে, মানে সেই ধরনের স্কিন ডিজিজগুলো হোমিওপ্যাথিতে ভালো ঠিক হয়। আর তাছাড়া এই যে এটা শুধু টিনেজ সমস্যা তো নয়, এটা বিশেষ করে মহিলাদের সমস্যা তো বটেই, যে ভীষণ মাথার চুল পড়ে যাচ্ছে, বা ছেলেদেরও হয়তো টাক পড়ে যাচ্ছে। সেটা তো তখন খুব, দেখো জেনেটিক্যাল ওয়েতে আসে, যখন দেখবে ছেলেদের 20 বছরেই টাক পড়ে যাচ্ছে, বা চুল পেকে যাচ্ছে। চুল পেকে যাচ্ছে, চুল টাক পড়ে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জেনেটিক্যাল ওয়েতে আসছে। জেনেটিক্স যাদের আছে, তাদের বাবা কাকা জ্যাঠা, তাদের ওই যে টাক পড়ার একটা টেন্ডেন্সি আছে, তাদের ডিফিকাল্ট, তাদেরকে ঠিক করা খুব ডিফিকাল্ট। তখন ইমপ্লান্টেশনটাই, হ্যাঁ ইমপ্ল্যান্টেশন বা আদারওয়াইজ অনেক এখন হয়েছে, প্রসিডিওর হয়েছে। সেই না হলে যদি এমনি হয়, এমনি ধরো চুল পড়ছে ডিউ টু হরমোনাল কজ, ডিউ টু মাথা ঘেমে যাচ্ছে, অ্যাংজাইটি, রাত্রে ঘুম হয় না বলে অনেকের এইসব সমস্যা আসছে, সেইগুলোকে তার সঙ্গে কথা বলে, পেশেন্টের সঙ্গে কথা বলে ওষুধ দিয়ে ঠিক করা যায়। আচ্ছা, হোমিওপ্যাথিতে সেই মানে চুল পড়া বন্ধ হয়? হ্যাঁ 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 তাহলে তো একদম, চুল পড়া বন্ধ হয় মানে একদম বন্ধ হয়।
মানে এটার থেকে ভালো কথা তো আর কিছু হতেই পারে না, জাস্ট নাথিং লাইক হ্যাঁ, ইট। মেয়েদের কাছে এটা যে great। হ্যাঁ, মেয়েদের কাছে তো ভীষণ, এবং ছেলেদের ক্ষেত্রেও বটে, কারণ কারুরই মাথার চুল পড়ে যাক, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, নারী উভয়ের পুরুষ ক্ষেত্রেই সবাই খুব সবাই সমস্যা। সবাই আমরা চাই যে আমাদের মাথার চুলগুলো ঠিকঠাক থাকুক, কিন্তু সেটা হোমিওপ্যাথিতে সারবে যখন বলছে, সেটা নিশ্চয়ই ভালো কথা। প্রসঙ্গে বলে দিচ্ছি যে মল্লিকাদির সাথে কথা বললে আপনাদের কেমন লাগছে, মানে কি কি জানতে চাইছেন বা আপনার সাথে কিভাবে মিলছে, সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর তার সাথে আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। আর তার সাথে সাথে বলছি, যদি মল্লিকাদির সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে মল্লিকাদির নাম্বার রয়েছে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, পরামর্শ নিতে পারেন। আমি নিজে যেহেতু ভুক্তভোগী, দুটো ভীষণ বড় রকমের সমস্যা থেকে আমি অসম্ভব মানে সমাধান উনি করেছেন, সুতরাং সেই সেই বিশ্বাস নিয়ে আমি বলতে পারি যে মল্লিকাদির কাছে আপনারা পরামর্শ নিলে উপকৃতই হবেন। আমরা এবার পরের সেগমেন্টে চলে যাচ্ছি, যেগুলো দীর্ঘস্থায়ী রোগ, মানে প্রেশার, থাইরয়েড, মানে এই ধরনের সেই রোগের সমস্যা, মানে দীর্ঘদিন ধরে আমাদের তো সত্যি থাইরয়েড, প্রেশার, সুগার ওষুধ আমাদের খেতে হয়, এগুলোও ঠিক ওই সে অর্থে কিন্তু কিউরেবল নয়, মানে আমার মতে তাই বলে। যে তাহলে কি এইগুলো হোমিওপ্যাথির ক্ষেত্রে এই ওষুধ কি হচ্ছে, সেটা কীভাবে উপকৃত হচ্ছে মানুষ হোমিওপ্যাথি দ্বারা, সেইটাই জিজ্ঞেস করবো। ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড এগুলো এখন একদম মানে প্রত্যেক মানুষের সঙ্গে প্রায় জড়িয়ে গেছে, লাইফস্টাইল ডিসঅর্ডারের মতন হয়ে গেছে। খুব অল্প বয়সে যদি থাইরয়েডের প্রবলেম নিয়ে আসে, আমি সেক্ষেত্রে বলি যে তুমি ট্রিটমেন্ট করো এবং রেগুলার ওয়েতে একটা ব্লাড টেস্ট করাতে হবে 6 মাস অন্তর কি। সেই ক্ষেত্রে যদি আমি কন্ট্রোল করে নিতে পারি তাহলে অবশ্যই থাইরয়েডের কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন খেতে হবে না। আর যদি সেটা না হয় তখন সেক্ষেত্রে আমি এক্ষুনি বললাম কারোর সঙ্গে আমার বিরোধ নেই, তখন তাকে থাইরয়েডের ওষুধ খেয়ে। এবার কেউ 25 বছর ধরে থাইরয়েডের ওষুধ খেয়ে আমার কাছে এলো, আমি তো তাকে দেন অ্যান্ড দেয়ার উইথড্র করতে বলতে পারি না, কারণ সে তো তার উপর নির্ভরশীল হয়ে গেছে। হুট করে উইথড্র করলে তার একটা এফেক্ট এসে যাবে, এটা সম্ভব নয়। আর সুগারের ক্ষেত্রে, ডায়াবেটিসও যদি খুব কম কম মাত্রায় হয় এবং খুব অল্প প্রথম দিকেই ধরা পড়েই সে যদি আমার কাছে আসে, আমি যদি উইদিন লিমিটের মধ্যে আমি বুঝি যে, তখন তার লাইফস্টাইল পাল্টে দিয়ে তাকে ওষুধ দিয়ে আমি অবশ্যই চেষ্টা করি, এবং সেক্ষেত্রেও এই রেগুলার একটা ব্লাড টেস্টের ব্যাপার থাকে। এবং যদি সেটা না হয় তখন তাকে অবশ্যই যাচ্ছে 400-500 সুগার, তাকে ইনসুলিন নিতে হলে নিতে হবে, কারণ ওগুলো তো একটা প্রবলেমের। ব্লাড প্রেশারের ক্ষেত্রেও সেই একই কথা। অনেকে অনেকে আজকের যুগে দাঁড়াও অনেকে এরকম আছে যে শুনতে চায় না, বিশ্বাস করতে চায় না যে এত সুগারের এই প্রেশার থাকা সত্ত্বেও ওষুধ নিতে চায় না, কিন্তু খুব ভুল। প্রেশারের ওষুধ যার নিচেটা 100 থাকবে, 110 থাকবে, তাকে যেভাবে হোক সেটা মানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দেখবার দরকার নেই, আগে তাকে নামাতে হবে প্রেশারটাকে। এবার 90-85-তে এসে গেল, তখন আমি হোমিওপ্যাথি করে কিছুদিন দেখতে পারি যে সেটাকে আমি কন্ট্রোল করতে পারছি কিনা। যদি পারি তাহলে হোমিওপ্যাথি খাবে, তাহলে অ্যালোপ্যাথি খেতেই হবে না, যদি আমি কন্ট্রোল করতে পারি। তো সেক্ষেত্রেও কিন্তু রেগুলার ওষুধ খেতে হবে। সে আজকে আমি তাকে রাউলফেয়ার শার্পেন্টিনা দিলাম, আজকে খেলো, 10 দিন বাদে সে ভুলে গেল, তা করলে তো হবে না। তাকে তো খেয়ে যেতে হবে, রেগুলার চেক আপ করতে হবে। রেগুলার আমরা অ্যালোপ্যাথি যেভাবে খাই, রেগুলার হোমিওপ্যাথি খেলে আর অ্যালোপ্যাথি খাওয়ার দরকার নেই। হ্যাঁ, মানে এটা কি এই যেটা যদি আমি রেগুলেট করতে পারি সেটাকে, সেক্ষেত্রে আমি কেন, যে কোনো ডাক্তার সে তার ডিসিশন জানাবে যে হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যালোপ্যাথি মেডিসিনের দরকার নেই, হোমিওপ্যাথি খেলেই হবে। তা না হলে সে যদি বলে, আমরা এখন, এর আগেও আমি তোমাকে বললাম যে আমরা সাইড বাই সাইড অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি মেডিসিন চালাই, সেক্ষেত্রে চালাতেই পারে। কার হয়তো 3টে করে প্রেশারের ওষুধ লাগে, সেক্ষেত্রে আমি একটা দিয়ে সাবস্টিটিউট করে দিলাম, সেক্ষেত্রে হতেই পারে। আচ্ছা, এইভাবে রেগুলেট করা, সেটা তাকে এই তোমার মতন হোমিওপ্যাথিকে ভালোবাসতে হবে, তাকে জানতে হবে, এগোতে হবে। আচ্ছা, এবার এই একই মানে দীর্ঘ দিনের অসুখ, যেগুলো হাঁপানি, এরকম ভীষণ সমস্যা আছে, তাহলে সেইটা কি কমানো ভীষণ ভালোভাবে কমে।
একদম নির্মূল করা যায় অ্যাজমাটিক প্রবলেম। এবার তোমাকে বললাম তুমি তো 20 বছর ধরে ভুগে আমার কাছে এসছো, তখন তো একটু চিন্তার ব্যাপার আছে, কিন্তু প্রথম থেকেই যদি আমাদের তো এখন বেশিরভাগই অ্যালার্জি, মানে চারিদিকে ডাস্ট ফিউমস থেকেই বেশি হচ্ছে এই অ্যালার্জেটিক অ্যাজমাগুলো। সেই জন্য প্রথম থেকে যদি তুমি থরোলি চিকিৎসা করতে থাকো, আশা করি তোমার মানে 3 মাস অন্তর অ্যান্টিবায়োটিক লাগতো, সেটা হয়তো লাগবে না, অনেক কন্ট্রোল করে নেওয়া যাবে। আচ্ছা, আর হয়তো লাগবে না, এমার্জেন্সি আসবে না আমি বলতে পারছি না, কিন্তু যদি দীর্ঘদিন সে ধরে করে, আমি একদম কথা দিচ্ছি যে তার অ্যান্টিবায়োটিক অনেক পরে গিয়ে লাগবে, হয়তো লাগবে, কিন্তু সেটা খুব কম, কারণ এত পরিবেশে এত বেশি পলিউশন এসে যাচ্ছে যে সেক্ষেত্রে আটকানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যা কারণ তুমি ঘরে ঘরে দেখবে সকালবেলা উঠেই বাচ্চারা হাঁটছে, কাশছে, নাক দিয়ে জল পড়ছে, ওটাই আস্তে আস্তে যদি ওইখান থেকে তুমি না সারাও, আস্তে আস্তে মানে তাহলে তুমি বলতে চাইছো যে প্রথম থেকেই তাহলে ওষুধটা খাওয়া প্রথম অ্যাজমা হয়নি, মানে অ্যাজমার ওই যে অ্যালার্জি থেকেই তোমার আস্তে আস্তে অ্যাজমা যাতে না ডেভেলপ করে, তার জন্যই তুমি এখন থেকে, বা তোমার ফ্যামিলি হিস্ট্রিতে আছে যে অ্যাজমা, তুমি এখন থেকেই সেটা খেয়ে 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 খেয়ে, হ্যাঁ তোমার সেটা অনেক দীর্ঘদিনের ওষুধ হবে, খেয়ে খেয়ে ঠিক করে থাকতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে মানে লংজিভিটিটা কমে গেল। সেটাই, মানে সেটা আর্থ্রাইটিসের ক্ষেত্রেও সেম। আর্থ্রাইটিসের ক্ষেত্রে তোমার হয়তো দেখবে তোমার ফ্যামিলিতে আছে জেনেটিক্যাল, যেটা বলছে, তুমি আগে থেকেই সাবধান হও, তুমি একটা বয়সের পর থেকে আগে থেকেই সাবধান হও যে এটা করব, যে ডাক্তারকে দেখাই, কথা বলি, আমার জেনেটিক্সে আছে এটা, কারণ এগুলো সব জেনেটিক্যালি আসে, ব্লাড প্রেশার বলো এ বলো, সেগুলো খুব আটকানো খুব মুশকিল, জেনেটিক্যাল ডিজিজ আটকানো খুব মুশকিল, কিন্তু ভালো থাকা যায়। কিন্তু একটা জিনিস, মানে এইটা কি প্রমাণিত হচ্ছে যে মানে দীর্ঘদিন ধরে কেউ ভুগে এসছেন, সেটা হোমিওপ্যাথিতে কন্ট্রোল করা? হ্যাঁ, দীর্ঘদিন ধরে ভুগেছে, কন্ট্রোল করে করে, তাকেও বললাম তো, তাকেও ডাক্তারের কাছে যেতেই হবে, বলতেই হবে। মানে এরকম নয় যে দীর্ঘদিন তো করে এসছে, এসে এখানে হোমিওপ্যাথিতে ধরো 15 বছর ধরে অ্যাজমাটিক পেশেন্ট, সে দীর্ঘদিন 15 বছর পর হোমিওপ্যাথিতে এলো, তাকে সঙ্গে 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 না করে কোনো না কোনো তাকে আস্তে 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 আস্তে, ওই যে বললাম তোমার হয়তো 6 মাস অন্তর অ্যান্টিবায়োটিক লাগতো, সেটা 1 বছর বাদে লাগছে, সেটাও তো ইমপ্রুভমেন্ট না? আমরা দেখতে পাচ্ছি যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির মধ্যে সত্যি কোনো বিরোধ রাখছে না মল্লিকাদি। তবে আমাদের পরবর্তী সেগমেন্ট হচ্ছে যে আমাদের রোগীদের কিছু কর্তব্য এবং দায়িত্ব যেটা থাকে, যে কোনো ডাক্তার, হোমিওপ্যাথি বলে না, যে প্রথমটাই হচ্ছে যে এরকম মানুষের ধারণা রয়েছে, অনেক মানুষকে দেখি যে হাই সুগার, মিষ্টি খাচ্ছে, এবার কেন মিষ্টি খাচ্ছে না, আমি তো সুগারের ওষুধ খাই, মানে এইটা কি ঠিক? মানে সুগারের ওষুধ খেলে মিষ্টি খাওয়া যায়? হতে পারে নাকি? সেটা কিভাবে খেলে, ওষুধ খেলেও লাইফস্টাইল চেঞ্জ হয়। এতবার বলছি যে এই দেখো ঘুমের ক্ষেত্রে বারবার বলছি তোমাকে, সারা রাত জেগে থাকছো, তাহলে ঘুমটা আসবে কোথার থেকে? তোমাকে একদম লাইফস্টাইল চেঞ্জ করে, হ্যাঁ আমি ঠিক হব, এই চিন্তা মানসিকতা নিয়ে এগোতে হবে। সুতরাং ওষুধও খেতে হবে, আবার ডাক্তারের কথাও মেনে চলতে হবে, যে যেগুলোতে না বলবেন ডাক্তারবাবু সেগুলো না করা চলবে। আচ্ছা, মানে একটা বলছি, দীর্ঘদিনের যেই বিভিন্ন পেশেন্ট নিয়ে কাজ করেছো, যে তোমার অভিজ্ঞতায় কি বলে যে পেশেন্টদের ক্ষেত্রে সবচেয়ে ভুলটা কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে, সে কি তারা চায় এবং সেটা ঠিক নয়? একটা তোমাকে আগেও বললাম যে একটা প্রবলেম নিয়ে এলো, সে আর পরে এসে বললো না যে ওই পিসিওডির ক্ষেত্রে বললাম, ডাক্তার দেখালো, আমার রেগুলারাইজ মেনস্ট্রুয়েশন হয়ে গেছে, ঠিক আছে, আর আমি পরে এলাম না, কিন্তু সেটা তো পরে আসতে হবে, তার যদি ভেতরে কিছু সমস্যা থাকে সেটাকে তো সারাতে হবে। এবার তুমি অন্য ক্ষেত্র, গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে তুমি বদহজম টহজম করবে, কিন্তু আলসারটা তোমার ঠিক হলো কিনা সেটা তো জানতে হবে, সেই জন্যও তো দীর্ঘদিন একটু ওষুধ খেয়ে যেতে হবে এগুলো। আর বা ওই লোকজন আছে না যে এই প্রবলেম হলো, একটু গুগল খুললে, এখন তো আমাদের ওটা বেশি, আমাদের তো এখন পেশেন্টদের সঙ্গে ডিলস করতে গেলেও নিজেদের মানে কারেন্টের সঙ্গে খুব যোগাযোগ রেখে চলতে হচ্ছে, কারণ ওরা এসে এমন এমন কোয়েশ্চেন করে বসে, আমরাই ঘাবড়ে যাই। হ্যাঁ, কারণ না জেনে বিভিন্ন ধরনের কথা বলা যায়, তো সেইভাবে ওরকম জেনে ওষুধ খাচ্ছে, ওভার দ্য কাউন্টারে গিয়ে ওষুধ খেলে হবে না, কিছুটা হবে হয়তো, কিন্তু পুরোপুরি সারলাম না, তখন হোমিওপ্যাথির দোষ দিয়ে দিলাম। মানে রোগীদের ক্ষেত্রে এটাই ভুল যে ইনস্ট্যান্ট অ্যাকশন চাইছে, এবং পরবর্তী ক্ষেত্রে যে হোমিওপ্যাথির ক্ষেত্রে যেটা মেন কথা, যে পরবর্তীতে ডাক্তারবাবু আর চিকিৎসা করাতে হবে কিনা সেটা জিজ্ঞেস করছে না,
সেইভাবে ছেড়ে দিচ্ছ, অথবা ওভার দ্য কাউন্টারে যা দেখছে গিয়ে ওষুধ খেয়ে নিচ্ছে। সেটাই ভুল সেইভাবে, হচ্ছে, হ্যাঁ। সেটাই। আচ্ছা, মানে এই তোমাদের তো কেস হিস্ট্রিটা নেওয়াটা ভীষণ জরুরি একটা কাজ হোমিওপ্যাথিতে। অনেকে ভুলে গেলেন বা লুকিয়েও গেলেন এরকম কিছু তার রোগ আছে বা ফ্যামিলিতে ছিল, সেটা কি মানে এফেক্ট করতে পারে কখনো? লুকিয়ে যাওয়ার তো উচিতই নয়, তাই না? ডাক্তারের ডাক্তারের কাছে গিয়ে কোনো কথা লোকালে সেটা তো প্রবলেম আসতেই পারে। সেই হিসাবে কোনো কথা আমার মনে হয় লোকানো উচিত নয়। এবং এখন এমনি তো পেশেন্টরা যখন আসে তখন ডাক্তারের কাছে বলতেই আসে, মনে হয় লোকাবে না, সেই অর্থে মানে লোকানো উচিত সেক্ষেত্রে না। যদি কখনো ভুলেও যান বা কিছু, তাহলে কি সেটা সে ওষুধের ক্ষেত্রে এফেক্ট পড়ে? সব সময় পড়ে না, আবার কোনো কোনো ক্ষেত্রে পড়ে। ওই যে কেস্টেকিং এর ক্ষেত্রে যখন আমরা অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্ট করতে যাব, হয়তো ছোটবেলায় চিকেন পক্স হয়েছিল, সেই অনুযায়ী আমরা আবার এক এক ধরনের আমাদের ওষুধের সিলেকশন হয়, সেই সিলেকশনগুলো হয়তো একটু গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, তখন তো সারতে হ্যাঁ, সময় লাগবে। সারতে সময় লাগবে বা ঠিক মতন সারবে না, সেটা হতে পারে। আচ্ছা, কিন্তু সেটা খুব হয় না জেনারেলি, সবাই আচ্ছা, বলে। বলে। না, এবার আহ, মানে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের মানে মোটামুটি কি কি গুণ থাকা উচিত? মানে আমরা ভালো হোমিওপ্যাথি ডাক্তার চিনবো কি করে, বুঝবো কি করে রোগীর ক্ষেত্রে, সেটা কি কি চেনার উপায়? রোগী নিজে দেখিয়ে যদি সত্যি তার কাছে কোনো উপকারিতা পায়, তার থেকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট তো হয় না, সেইটাই বুঝবে। অথবা দেখতে হবে তার কাছে কিছুদিন গিয়ে দেখতে হবে সে কীরকমভাবে সে সত্যি ডিজিজটাকে জানে কি। আর এখনকার ছেলেমেয়েরা তো ভীষণ পড়াশুনো করে আসে, সুতরাং সবাই সব কিছু জানে মোটামুটি। সে আর তাছাড়া কেউ রেকমেন্ডেশনও আছে, আমি রেকমেন্ডেশন কাউকে না, রেকমেন্ড করলাম। কেউ কাউকে বললো, এটা কোনো তা বললেও হয় না। সে নিজে যদি কোনো এফেক্ট না পায়, সে কি বলবে ডাক্তার ভালো না? সেটা তো তার ব্যাপার। সমস্তটাই পেশেন্ট যে আসবে দেখাতে তারই ওপর ডিপেন্ড করছে। সে ভালো এফেক্ট পেলে ডাক্তার ভালো, সে এফেক্ট না পেলে ডাক্তার খারাপ। এটাই, এইগুলো তো পার্সোনাল পেশেন্টের পার্সোনাল ব্যাপার। আচ্ছা, আমরা এবার চলে এসেছি যে সেগমেন্টটা, সেটার নাম আনকাট জোন। তাহলে আনকাট জোনে আমি আমার মতো একটা প্রশ্ন করব, যেটা মল্লিকাদির নিজের জীবনের সাথে যুক্ত। এরকম একটা প্রশ্ন করতে চাই যে তুমি তো অনেক অসাধ্য সাধন করেছো, আমি নিজের দুটো কেস থেকে দেখেছি, এবং আমিও রেকমেন্ড করেছিলাম 2-4 জনকে, তারাও কিন্তু অভূতপূর্ব ফল পেয়েছে, সেরকমও দেখেছি। তা তোমার এরকম কোনো স্মৃতিতে আসে যে অভাবনীয়ভাবে তোমার ট্রিটমেন্ট কাজ ভোকাল করেছে? কর্ডের সিস্টটাই তো আমার কাছে অভাবনীয়। তুমি তো নিজেই বোধহয় সেরে গেলে নাকি? ভোকাল কর্ডের সিস্ট হয়েছিল, হ্যাঁ, কথা আমার বলতে কথা বলা পারছিলে। বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, আমি তোমার দুটো কথা বলছি, আমার আসলে তো 3টে সমস্যার সমাধান ওটাই তো করেছি। আমার কাছে একটা অসাধ্য সাধন মনে হয়েছিল। কারণ হ্যাঁ, তুমি ভোকাল কর্ডের নডিউলস। যেখানে গিয়ে ঠিক হয়েছো, আমার এক অ্যালোপ্যাথি দিদি আছে, তাকে আমি বলে বলে আমার এতে আনতে পারিনি যে তুমি আমার কাছে ওষুধটা খাও, ভালো থাকবে। সে 3বার অপারেশন অলরেডি গলার করে ফেলেছে। এগুলো তো বললাম তো, নিজেকে আগে বুঝে যেতে। সে তো অ্যালোপ্যাথ ডাক্তার এবং বড় ডাক্তার, গাইনোকোলজিস্ট, এনআরএসে উনি বসেন। ওনার হাজব্যান্ড এসে আমার কাছে ভালো হয়েছেন, কিন্তু উনি জানি না কেন আসেন না। ভালো করতে পারেনি, 3বার অপারেশন হয়ে গেছে তার অলরেডি। তোমার তো একবারও অপারেশন হয়নি। না, না, তুমি তো ভালো, অপারেশনটা করব না বলেই আমি ভোকাল তুমি কর্ডের আমার কাছে তোমার এসছিলে কাছে এবং গিয়েছি। উপকৃত হয়েছো। উপকৃত মানে এখন তো মানে সবসময় অসংখ্য কথা বলি সারাক্ষণ, এবং কথা বলাটাই যেহেতু আমাদের কাজ, সেটা বন্ধ হয়ে গেলে, এবং যে কোনো মানুষের কথা বলা বন্ধ হয়ে গেলে, ভোকাল কর্ডে একটা নডুলস হয়েছিল, সেই নডুলসটা গায়েব হয়ে গেল। মানে মল্লিকাদির কাছে গেলে অসুখটা গায়েব হয়ে যায়, সেটা আমি নিজেই দেখেছি। সেটাই তোমার কাছে একটা বড় অভিজ্ঞতার মধ্যে একটা ওয়ান অফ দ্য। আর একটা বলো। আর একটা অ্যাট প্রেজেন্ট আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে মানে কার্সিনোমা তো আজ থেকে 15 বছর আগে খুব একটা ভালো স্টেজে ছিল না, বা খুব ভালো ট্রিটমেন্ট হতো না। আমরা জানতাম ক্যান্সার হওয়া মানেই তারে। তো আমি এরম একটা পেশেন্টকে, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে দেখেছিলাম, এবং সে আদারওয়াইজ কোনো ট্রিটমেন্ট না করে শুধু আমার কাছে 2.5 বছর মতন বেঁচে ছিলেন এবং খুব সুস্থ ছিলেন। লাস্ট 10 দিন ছাড়া বাকি তার কোনো প্রবলেম হয়নি। ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট হয়েছিল? ক্যান্সার। আচ্ছা, মানে সেটা হোমিওপ্যাথিতে উনি কিওর হচ্ছে? কিওর হ্যাঁ, হননি, হ্যাঁ। কিন্তু পেনলেস ভাবে ছিলেন এবং খুব ভালোভাবে ছিলেন। উনি আমার চেম্বারে এসে দেখাতেন। ওনাকে কোনো দিন ওই লাস্ট বোধহয় 1 সপ্তাহ মতন বেড রিডেন ছিলেন, তাছাড়া ছিলেন না, ভালো ছিলেন। আমার এটাও একটা গ্রেট
গ্রেট Achievement, অ্যাচিভমেন্ট, হ্যাঁ, হ্যাঁ, এটা আমার নিশ্চয়ই। মনে হয়েছে আমার জীবনে। এত হাসি খুশি ছিলেন ভদ্রমহিলা, আমার যেন এখনো চোখের সামনে তিনি আছেন এরম মনে হয়। মানে আমরা জানি যে ক্যান্সার সত্যিকারের আনসার এখনো দিতে পারেনি, কিন্তু রিলিফ দরকার। কারণ ক্যান্সার যাদের হয়েছে, যে পরিবারের, কোনো পরিবারের ঈশ্বর না করুন না হয়, কারণ যে পেশেন্ট তার তো যন্ত্রণার শেষ থাকে না, এবং যারা পরিবারের লোকজন তারাও খুব অসুবিধা সমস্যা নানান ধরনের, এটা বলার কোনো অবকাশ নেই। কিন্তু ক্যান্সারের যিনি পেশেন্ট, তার তো একটা চূড়ান্ত যন্ত্রণা, মানে শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে অতিক্রম করতে হয় যতদিন বেঁচে থাকেন। এই যন্ত্রণাটার থেকে রিলিফ দেওয়াটাও, ক্যান্সারের তো কিওর হচ্ছে না, কিন্তু যন্ত্রণা থেকে রিলিফ পাওয়াটাও কিন্তু আজ থেকে পেশেন্ট 10-15 বছর আগে এই কথাটাই ছিল, 15 বছর আগে ছিল, হচ্ছে না। এখন কিন্তু ট্রিটমেন্ট প্রসিডিওর অনেক হ্যাঁ, এগিয়েছে, এখন কিন্তু মানে হোমিওপ্যাথিতে ক্যান্সারের যে এই পেনলেস, পেনলেস হলেই তো পেশেন্টকে অনেকটা ভালো রাখা যায়, তার মানে মানসিকভাবেও। তা পেনলেস ক্যান্সারের পেশেন্টকে যদি আপনারা মনে করেন, আমরা ডেসক্রিপশন বক্সে তো মল্লিকাদির নাম্বার দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন হোমিওপ্যাথি দিয়ে, এবং সেটা যেহেতু খুব খরচও কম হয় সত্যি কথা বলতে, আর সাইড এফেক্টও থাকে না। আপনারা কিন্তু মল্লিকাদের কাছে এসে কথা বলতে পারেন। মানে ক্যান্সারের যে এই পেনলেস অবস্থাটা পেশেন্টকে দেওয়া যেতে পারে, তার কিন্তু হোমিওপ্যাথি একটা মানে ব্যবস্থা আছে, সেটা আপনারা জেনে রাখুন। এবং আমরাও জানলাম, উপকৃত হলাম। আমি তো নিজেই অনেক মানুষকে রেকমেন্ড করি এবং এখনও করব। আনকাট আড্ডা চায় যে আনকাট আড্ডার সমস্ত দর্শক এবং আনকাট আড্ডা যারা এখনো পর্যন্ত দেখে ওঠেনি, তাদেরও সবাই, তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলে সুস্থ থাকুন, যন্ত্রণা মুক্ত থাকুন, ভালো থাকুন, সেটাই আমাদের এটাই উদ্দেশ্য, এটাই উপলক্ষ্য এই আনকাট আড্ডার। সুতরাং আপনারা আমাদের আনকাট আড্ডা দেখুন, দেখে ভালো লাগলে এবং বিশেষ কোনো প্রশ্ন থাকলে, আপনার সঙ্গে কোন কথাটা মিলে যাচ্ছে, কোনটা ভীষণ মনে দাগ কেটে গেল, সেই কথাগুলোও আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা একেবারে মোটামুটি শেষের দিকে চলে এসেছি মল্লিকাদির সাথে গল্প করতে করতে। আমার পরবর্তী প্রশ্নটা, স্বাস্থ্য নিয়ে আমরা সবসময় বলি, বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বলে আমি ভীষণ সচেতন, আমি তো কেউ বলে এতক্ষণ না খেয়ে থাকি, কেউ বলে আমি তো ওটস খেয়ে থাকি, বা আমি ওইটা খাই সেটা খাই না, নিজের মতো করেই স্বাস্থ্য নিয়ে তারা এক্সপেরিমেন্ট করেন অনেকেই। বা অনেক সময় সত্যি কথাই গুগল বা ইউটিউব দেখেও আমরা স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি পেয়েছে আমাদের। সেটা নিয়ে তোমার কি ধারণা, মনে হয় কি? ভালো, এখন প্রত্যেক মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে উঠেছে, প্রত্যেকেই মোটামুটি লাইফস্টাইল পরিবর্তন করার চেষ্টা করছে, এক্সারসাইজ করছে, আবার তার মধ্যে কেউ কেউ আবার সেটা করছে না, সেটা খুবই কম সংখ্যক। আমার মনে হচ্ছে ইয়াং জেনারেশনেও খুব ভালোভাবে এই জিনিসগুলোকে মেনে নিয়েছে এবং অ্যাকসেপ্ট করেছে, এখন আমার দেখে যেটা মনে হয়। তো সেই হিসাবে খুব ভালো, সচেতনতা প্রত্যেক মানুষের মধ্যে গড়ে ওঠা ভালো। এবং হোমিওপ্যাথি সম্বন্ধেও আমি একটু যদি কাউকে বোঝাতে পারি, সেটাও আমার ভালো লাগবে, যে অনেকেই হোমিওপ্যাথিকে খুব মানে তুচ্ছ জ্ঞান করেন, সেটা যাতে না করে একটু সেদিকেও, সেটা দিয়েও যে কিছু হয় সেটা তো আমাদের ইপ্সিতা বললই, সুতরাং কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাবেন। আর একটা লাস্ট প্রশ্ন করি, যে আমাদের আনকাট আড্ডার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে তোমার স্বাস্থ্য নিয়ে একটা সচেতন বার্তা যদি তুমি আমাদের দাও, তাহলে ভালো লাগবে। সমস্ত নিজেকে খুব কেয়ারফুলি দেখুন, নিজেকে ভালোবাসুন, কিছু সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখে সেটাকে চিকিৎসা করান, কারণ আজকের যুগে কোনো ছোট জিনিস থেকেই কোনো বড় কিছু হয়ে যেতে পারে, সে অবধি যেতে দেবেন না। খুব অল্পেতে যাতে মানুষ সচেতন হয়ে নিজেকে ভালোবেসে চিকিৎসা করান, সেটাই আমার বলার। আজকের আনকাট আড্ডা শেষ করছি। মল্লিকাদির কথা দিয়েই বলি যে আমরা মল্লিকাদির কাছ থেকে শিখলাম যে অসুখ না থাকাটা মানেই সুস্থ থাকা এরকম না, যে শারীরিক মানসিক উভয় নিয়েই সুস্থ থাকাটাই আমাদের সামগ্রিক সুস্থতা, মানে বলছি। আর যেটা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ধৈর্য নিয়ে সঠিক রোগ নিরাময় করে যদি আমরা সঠিক সময় ডাক্তারের কাছে পৌঁছই,
তাহলে কিন্তু সঠিক চিকিৎসা হবে এবং আমরা ভালো থাকতে পারবো। মল্লিকাদির কাছ থেকে এটা আমরা শুনলাম এবং জানলাম, অনেক উপকৃত হলাম। আর আবারও বলছি যে হোমিওপ্যাথির ওপর ছোটোবেলায় বা অনেক কাল আগের থেকে মানুষ ভরসা রেখেছিলেন, তখন কিন্তু তারা তাদের রোগ সারত এবং অনেক বড় বড় অসুখ থেকেও তারা মুক্তি পেয়েছিলেন। আমরা হঠকারিতায় না করে যদি ধীরে ধীরে হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে দিয়ে যাই, তাহলে সাধারণ সমস্যা থেকেও আমরা অনেক, মানে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া বা হঠাৎ করে সর্দি কাশি হওয়া বা ইত্যাদি, যে কোনো কিছু সিজন চেঞ্জের সময় যে হঠাৎ অসুস্থ হয়ে পড়া, পেটের গণ্ডগোল, সমস্ত কিছু থেকেই আমরা মুক্ত হতে পারবো, মানে দূরে থাকতে পারবো যদি একটু সচেতনভাবে হোমিওপ্যাথিকে দেখি।